ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন তিনি। তারেক রহমান থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি। বাড়ির ভেতর এবং বাইরে নতুন রং করা সহ সংস্কার কাজ চলছে। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময় তো চলে এসছে, মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক রহমান। বাড়ির ভেতরে বাইরে চলছে সংস্কার কাজ। সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনী, ধোয়া মোছা রং করা সহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি। যে এই বাড়িটিতে একটি বিদেশি ফার্ম ভাড়া ছিল, মোটামুটি ৬ মাস আগে তারা ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এটা নতুন করে রিডেকোরেট করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে এই বাড়িতে উঠতে পারেন এবং সেই লক্ষণেই বাড়িটাকে যে নির্মাণ বা সংস্কার করা হয়েছে। ১.৫ বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। ৩ বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে বাড়িটিতে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট। সেই বাড়িটার মিউটেশন করে এটা ঠিক মতো করে পৌঁছে দেওয়া হয়েছে বেগম জিয়ার হাতে। যে এই বাড়িটিতে জনাব তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি থাকবেন। যখনই সময় হবে, উনি নিজে মুখে বলছেন যে হি উইল লিড দ্য ইলেকশন, এবং তাকে ইলেকশন লিড করতে হলে তফসিল ঘোষণা হলে তাকে তো আসতেই হবে। তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জবরদস্তিমূলক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নারীকে ঘরের ভেতর রাখতে ৫ কর্মঘণ্টার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। শুক্রবার শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। সকল নির্যাতিত, নিপীড়িত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে শুক্রবার রাজধানীর শাহবাগে এক সভা ও মনোমিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নতি চাইলে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। রাষ্ট্র নির্মাণ করতে চাই। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, জোরপূর্বক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। নারীদের ঘরে রাখতেই ৫ কর্মঘণ্টার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের ৫ ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সভা শেষে একটি মৌনমিছিল শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যায় বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে ব্রিফিংয়ে আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সব দলকে খুশি করতে গিয়ে সরকার জনগণকে পাশ কাটিয়েছে। বলেন, গণভোটের প্যাকেজেও অস্পষ্টতা রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিচ্ছে সরকার। সনদের অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে বলেও দাবি করেন দলটির সদস্য সচিব। আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের
সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের কে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অন্তর্বর্তী সরকার ৭২-এর সংবিধানের পথে হাঁটছে। সব দলকে খুশি করতে গিয়ে জনগণকে পাশ কাটিয়ে গেছে বলেও মন্তব্য তার। সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে ৭২-এর সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবে, আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি। এনসিপির এই নেতা বলেন, গণভোটের প্যাকেজেও অস্পষ্টতা রয়েছে, সরকারকে এসব স্পষ্ট করতে হবে। এরপর জুলাই সনদে সই করবে এনসিপি। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকার আর নিরপেক্ষ নয়। প্রধান উপদেষ্টার ভাষণে বিশেষ দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনের আগে গণভোট ও ৩ উপদেষ্টার পদত্যাগ চায় ৮ দল। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত, অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময়। এই পরিস্থিতিতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত ৮ দল। অনাস্থা প্রকাশ করে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে। জামায়াতের নায়েবে আমির বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একটি ফাঁদ। এ বিষয়ে একমত নয় জামায়াত সহ ৮ দল। নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন তারা। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে ৩ জন উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। ২, কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। এছাড়াও প্রশাসনের রদবদল ও নিরপেক্ষ লোকজন নিয়োগের আহ্বান জানানো হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, তাই এই সরকার ভেঙে তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এই দাবি জানান দলটির বক্তারা। এ সময় মেহনতি মানুষের মুক্তির জন্য বামপন্থীদের নিয়ে যুক্তফ্রন্ট গঠনের ডাক দেন নেতারা। বামপন্থী গণতান্ত্রিক সরকার গঠনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশে জড়ো হন নানা প্রান্তের নেতাকর্মীরা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারিয়েছে, তাই নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নির্বাচিত পার্লামেন্ট যখন সংবিধান সংস্কার করবে, আমরা একমত হলে প্রয়োজনে গণভোট করব। এখন অপ্রয়োজনীয় কথা বলে সময় ক্ষেপণ করবেন না। আর পরিষ্কার করে বলি, নির্বাচন হইতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে। বক্তারা বলেন, ২৪-এর অভ্যুত্থানের চেতনাকে নষ্ট করা হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তিরা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অবিলম্বে জামাতে ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ৭১ সালে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই দলের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার, বাংলাদেশে নির্বাচন করার। গণতন্ত্রের পথ বন্ধের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বক্তারা বামধারার রাজনীতির বিকল্প গড়ে তোলার আহ্বান জানান। বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক সৎ দল, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক ব্যক্তি সবাইকে নিয়ে এরকম একটা রংধনু কোয়ালিশন করে তুলতে হবে। এবারকার যে যুক্তফ্রন্ট হওয়া দরকার সেটা হলো বিপ্লবীদের যুক্তফ্রন্ট, বুর্জোয়াদের সঙ্গে নয়। সমস্ত শক্তি যারা বামপন্থী আছেন, এবং সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।
প্রার্থীদের জামানত 10,000 টাকা করার দাবিতে 18 নভেম্বর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সিপিবি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের বিজয় শক্তি নির্ধারণ করবে গণভোট কেমন হবে, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের বিজয় শক্তি 72-এর সংবিধান এনেছিল। 90-এর বিজয় শক্তি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনে। তেমনি জুলাই গণ অভ্যুত্থানের বিজয় শক্তি নির্ধারণ করবে আগামীর গণভোট কেমন হবে। তাদের শক্তিই ভবিষ্যতে বাংলাদেশের গতিপথ ঠিক করবে। গণহত্যার মামলার রায় ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আইনগতভাবেই মোকাবেলা করবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। 90-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি যেমন নির্ধারণ করেছিলেন অন্তর্বর্তী সরকার কেমন হবে, 24-এর গণ অভ্যুত্থানের বিজয় শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবেন, গণভোট সেভাবেই হবে। সেটাই বৈধ, সেটাই আইন, সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর পাথেয়। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। আগামী নির্বাচনে অত্যাধুনিক প্রযুক্তির পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে ভোট দেবেন কারাবন্দীরা। এবার আগাম অনলাইন নিবন্ধনের ব্যবস্থা থাকায় বেশি সংখ্যক কারাবন্দীকে ভোটের আওতায় আনা যাবে ধারণা কারা অধিদপ্তরের। তবে 75% বন্দী বিচারাধীন থাকায় পোস্টাল ভোটিং কার্যকর করা চ্যালেঞ্জ মনে করছে অধিদপ্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড বা অত্যাধুনিক প্রযুক্তির পোস্টাল ভোটিং প্রক্রিয়ার অংশ হিসেবে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ চালু হবে 18 নভেম্বর। প্রবাসী, সরকারি কর্মকর্তা কর্মচারী, পোলিং অফিসার এবং কারাগারে থাকা ভোটাররা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। এনআইডিধারী যে কোনো কারাবন্দী দিতে পারবেন ভোট। বর্তমানে 68টি কারাগারে প্রায় 83,000 বন্দী রয়েছেন। তাদের মধ্যে 60 থেকে 70% এনআইডি আছে। ইসি সচিব জানান, অতীতে পদ্ধতিগত ত্রুটির কারণে পোস্টাল ব্যালট কার্যকর হয়নি। কারা কর্তৃপক্ষের মাধ্যমে যারা আইনি হেফাজতে আছেন তারা নিবন্ধন করবেন, তাদের নামে রেসপেক্টিভ ডেস্টিনেশনে যে কারাবন্দী যেখানে আছেন সেই কারাগারে তাদের ব্যালট পেপারটা যাবে, তারপরে তারা করবেন। এখন অতীতে পদ্ধতিগত কিছু লিমিটেশনের কারণে এই জিনিসগুলো, এই পোস্টাল ব্যালটটা কার্যকর হয়নি। কারা অধিদপ্তরের ধারণা 50 থেকে 60% বন্দীর ভোট নিশ্চিত করা সম্ভব। তবে পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের পর কেউ জামিন পেলে তার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। বিচারাধীন বন্দীরা প্রতিদিন মুভ করছে, আজকে নতুন আসছে, কালকে নতুন যাচ্ছে, এই চলমান প্রক্রিয়ার মধ্যেই তারা আছে। তো ভোটের দিনে কতজন থাকবে বা কারা থাকবে এই বিষয়টা একটা মানে আপনার হলো অনেকেই চিন্তা করবে যে আমি হয়তো কারাগারের বাইরে গিয়ে ভোট দেব। অনিয়মের ঝুঁকি কমাতে পোস্টাল ভোটিংয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। ভোটের অধিকার এটাই হওয়া উচিত, মানে প্রতিটা কারাগারে কতজন আছে সেটার একটা জরিপ থাকা উচিত। সেই হিসাবে নির্বাচন কমিশন সেইভাবে ব্যালট পেপার পাঠাবে। তো সপ্তাহ একদিনে হবে না, তো শুরু হোক, একসময় যে শেষ হবে। রাজনৈতিক বাস্তবতা সহ নানা কারণে এবার বন্দীদের ভোটে অংশগ্রহণ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 17 ডিসেম্বর। শুক্রবার রাত 9টার দিকে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সরওয়ার উদ্দিন চৌধুরী। ভিসি জানান, শাকসু নির্বাচন পরিচালনায় 13 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কয়েকদিনের মধ্যে নির্বাচনে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে কমিশন। পরে মনোনয়ন, যাচাই বাছাই, প্রচার, প্রতীক বরাদ্দ সহ সব নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এদিকে নির্বাচন পিছিয়ে দেওয়ার অভিযোগ তুলে ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রেজিস্ট্রার ভবনে উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। কোনো দিকে না গিয়ে কিভাবে ফেস্টিভ মোডে শাকসু ইলেকশনটা হতে পারে
সেটা চিন্তা করে আমরা এই ডেটটা চিন্তা ভাবনা করেছি। এখন আমরা আশা করব সেক্ষেত্রে সকল পক্ষে এটা মেনে নেবে। এটা মানে এমন একটা অবস্থা যাতে মানে দুই পক্ষ যাতে আসতে পারে সেজন্য একটা প্রচেষ্টা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কার্যক্রম দেশের আইন অনুযায়ী স্থগিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের প্রতিশ্রুতির কথাও জানান। বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এবারে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ভোটারদের সংখ্যাও বাড়বে। কোটি কোটি যুবক প্রথমবার ভোট দেবেন, কারণ তারা 16 বছর দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের সময় 3টি ভোট দেওয়ার সুযোগ পায়নি। পরে দুই নেতা অবৈধ অভিবাসন মোকাবিলা, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, বিমান ও সামুদ্রিক খাতের সহযোগিতা জোরদারে আলোচনা করেন। ভোলায় সফররত 3 উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সরকারের ঘোষণা অনুযায়ী জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু না হওয়ার খবরে তারা এই বিক্ষোভ করেন। শুক্রবার সন্ধ্যায় ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে উপদেষ্টাদের বহন করা গাড়ির সামনে শুয়ে পড়েন তারা। স্থানীয়রা জানিয়েছেন, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভার অংশ নেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেখানে ভোলা বরিশাল সেতুর কাজ নীতিগত সিদ্ধান্তের কারণে আটকে আছে বলে জানানো হয়। এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। প্রায় 20 মিনিট আটকে থাকার পর স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান 3 উপদেষ্টা। উদ্যোগটা দরকার, সেটা যেটা আলোচনা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলামের দ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে। প্রধান নির্বাহীকে কাজে যোগদানে বাধার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহীকে বদলির প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে। দুজনের বিরোধ তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। চলতি বছরের এপ্রিল মাস থেকেই নানা ইস্যুতে দূরত্ব বেড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম এবং মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যে। সবশেষ দুটি প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সে প্রায় 40 কোটি টাকা কমিয়ে রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করার অভিযোগ উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এরই জেরে প্রায় 1.5 মাস প্রশিক্ষণ ছুটি শেষে প্রধান নির্বাহী 22 অক্টোবর অফিসে যোগ দিতে চাইলে বাধার মুখে পড়েন। উল্টো হোল্ডিং ট্যাক্স কাণ্ডে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। 51 কোটি টাকা ঘর সমাজার বিষয় ছিল, এখানে ওনার দায়িত্ব অবহেলার বিষয়টি রয়েছে, সেই বিষয়ে ওনার বক্তব্য জানার জন্য। তো এটা 15 কর্মদিবসে দেওয়া হয়েছিল, বাট উনি এখনো পর্যন্ত নোটিশটার জবাব দেননি। এর মধ্যে মেয়র ও প্রধান নির্বাহীর বিরোধ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এদিকে প্রধান নির্বাহীকে বদলি করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন মেয়র। অফিসে উনি আসে কি না সেটা আমার ম্যাটার না, কিন্তু ম্যাটার হচ্ছে যে ধরেন উনি দুর্নীতি করছে, এটা তার আনসার করতে হবে। আমি দুর্নীতিবাজ কোন অফিসারের ব্যাপারে আমি ছাড় দেব না। দুর্নীতির অভিযোগ যদি কেউ বলে, এটাতে আসলে চক্র কাজ করে সিটি কর্পোরেশন, এদের এই দুর্নীতির বাধা দেয় আসলে এই ধরনের অভিযোগগুলো পাল্টা উঠে আসছে। এদিকে দুজনের দ্বন্দ্বের জেরে গত 1 বছরে সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। দ্রুত দুপক্ষের দ্বন্দ্ব নিরসন না হলে ভুগবে চট্টগ্রামবাসী, শঙ্কা সংশ্লিষ্টদের। যে দ্বন্দ্বটা, এটা কিন্তু শহরের যে সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম সেটা কিছুটা হলেও ব্যাহত হতে পারে। তো আমরা আশা করব এই দ্বন্দ্বের নিরসন হোক। আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গেল বছরের অক্টোবরে নির্বাচনী ট্রাইব্যুনাল ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন। প্রজ্ঞাপন জারির পর পরের মাসে চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেন তিনি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জনবল সংকট সহ নানা কারণে দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহার না হওয়ায় দীর্ঘদিন পরে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এ নিয়ে আরও জানাতে খুলনা ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খুলনা থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় হাসপাতালে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি কতটা আছে? সেখানে জনবল সংকট কেমন? দক্ষিণ পশ্চিম অঞ্চলের সব থেকে বড় যে হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, আমরা এখন সেখানে আছি। এই হাসপাতালটিতে আসলে আপনার শয্যা সংখ্যা 500, কিন্তু এখানে প্রতিদিনই রোগী থাকে হচ্ছে আপনার
দ্বিগুণ থেকে 3 গুণের উপরে রোগী এখানে প্রতিদিনই হচ্ছে চিকিৎসা নেয়, তারা বহির্বিভাগে এবং হচ্ছে বহির্বিভাগের বাইরে। কিন্তু এইখানে যে জনবল রয়েছে সেই জনবল হচ্ছে যখন এই হাসপাতালটি 250 শয্যার যে হাসপাতাল ছিল সেই জনবল নিয়ে হচ্ছে এই হাসপাতালটি এখন 500 শয্যার রোগীদেরকে তারা এখন চিকিৎসা দিচ্ছে, এবং যে জনবল 250 শয্যার থাকা উচিত সেই জনবলও কিন্তু এখন এই হাসপাতালটিতে নাই, এবং যার কারণে এইটার পরিষ্কার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা ধরনের সমস্যায় কিন্তু প্রতিনিয়ত ভুগতে হয় এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তাদের, তেমনি বিড়ম্বনায় পড়তে হয় যারা চিকিৎসক আছেন তাদেরকেও এই হাসপাতালে চিকিৎসা সেবাটা দেওয়ার জন্য। এর পাশাপাশি এই হাসপাতালে আরো একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে এই হাসপাতালের 2টি স্ক্যান মেশিন নষ্ট হয়ে আছে। একটি স্ক্যান মেশিন প্রায় 1.5 বছরের বেশি সময় হয়ে গেছে নষ্ট হয়ে পড়ে আছে, আরেকটি স্ক্যান মেশিন সেটি প্রায় হচ্ছে আরো হচ্ছে প্রায় 6 মাসের মতন হয়েছে, এই বছরের প্রায় জুন মাসের থেকে সেটিও বন্ধ হয়ে আছে। আমরা যখন এই সিটি স্ক্যান মেশিন এবং জনবল সংকটের বিষয় নিয়ে এই হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে সিটি স্ক্যান মেশিন সমস্যা ঠিক করার জন্য তারা মন্ত্রণালয়ে জানিয়েছেন, এবং সেখান থেকে একটি অডিট টিম তারা ইতিমধ্যে হাসপাতাল ঘুরে গেছে, এবং সেখানে প্রায় 65 লাখ টাকার মতন তারা একটি চাহিদাপত্র দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় না হওয়ার কারণে এই সিটি স্ক্যান মেশিন দুটি প্রায় একটি 1.5 বছর এবং আরেকটি প্রায় 6 মাস ধরে নষ্ট হয়ে অবস্থায় পড়ে আছে, এবং এতে করে বিপদে পড়তে হচ্ছে আপনার সাধারণ রোগীদেরকে, কারণ তাদেরকে এখন সিটি স্ক্যান করার জন্য প্রায় দ্বিগুণ টাকা দিয়ে বাইরে বেসরকারি যে সমস্ত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেই জায়গাগুলোতে যেতে হচ্ছে। কারণ এই হাসপাতালে একটি সিটি স্ক্যান করার জন্য একটি রোগীকে ব্যয় করতে হতো 2000 টাকা, সেটি এখন তাকে যদি বাইরে যেয়ে যখন বেসরকারি হাসপাতালে করতে যাচ্ছে বা ক্লিনিকে করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাকে এটার জন্য ব্যয় করতে হচ্ছে 4 থেকে 4500 টাকার উপরে। এবং এর পাশাপাশি এই হাসপাতালটিতে জনবল সংকট আসলে খুব চরম পর্যায়ে আছে। এইখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী সেই কর্মীর সংকট রয়েছে, এবং আউটসোর্সিং এর যে সমস্ত লোকজন নেওয়া হয় সেইখানেও কিন্তু এক ধরনের সংকট রয়েছে, যার কারণে এই হাসপাতালে জনবল সংকটটা কিন্তু অনেক প্রকট, এবং যার কারণে কাঙ্ক্ষিত যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা এই হাসপাতালটি দিতে পারছে না। এবং এইখানকার যারা চিকিৎসকরা রয়েছেন এবং পরিচালকরা রয়েছেন তারাও বলছেন যে তাদেরকেও আসলে এই জনবল সংকটের কারণে অনেকটা সময় কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। এখানে যেমন টেকনিশিয়ান সংকট আছে এবং একেবারে নিম্ন পর্যায়ের কর্মচারী পর্যায়েও কিন্তু নানা ধরনের সংকট রয়েছে। আর এর পাশাপাশি যুক্ত হয়েছে এই যে সিটি স্ক্যান মেশিন সহ এই ধরনের মেশিনগুলো নষ্ট হয়ে যাওয়া বা অকেজ হয়ে যাওয়া এবং সেগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া। এই কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে হাসপাতালটি, এই হাসপাতালটির চিকিৎসকরা যেমন বিড়ম্বনায় আছেন তেমনি যারা রোগীরা রয়েছেন তারাও কিন্তু কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছে না। অভিজিৎ, আপনি থাকবেন আমাদের সাথে। এবার সিরাজগঞ্জের হাসপাতাল পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, সিরাজগঞ্জেও তো হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে, এতে করে হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা, আর জনবল বাড়ানোর কোনো উদ্যোগ কিনা হয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের 500 শয্যা বিশিষ্ট শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। 2016 সালে এই হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছিল, এবং 2021 সালে এই হাসপাতালের যে বহির্বিভাগের কার্যক্রম সেটি শুরু হয়, এবং পর্যায়ক্রমে কিন্তু হাসপাতালের বহির্বিভাগ এবং আভ্যন্তরীণ যে রোগী ভর্তি সেগুলো হচ্ছে। কিন্তু আমরা এখানে দেখেছি যে এই হাসপাতালটিতে অনেক আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে একটি মেডিকেল কলেজের জন্য, কিন্তু এই হাসপাতালের জনবল সংকট এবং বিশেষ করে টেকনিশিয়ান সংকটের কারণে কিন্তু অনেক যন্ত্র অংশ এই 5 বছর ধরে এখনো বাক্সবন্দি আছে। এখানে আইসিইউ বেড আছে, আইসিইউ ভেন্টিলেটর আছে, কিন্তু এই আইসিইউ চালানোর জন্য যে কর্মী টেকনিশিয়ান দরকার সেটি না থাকার কারণে কিন্তু 10 শয্যার যে আইসিইউ বেড আছে সেটি অকেজ হয়ে পড়ে আছে। পাশাপাশি এখানে আধুনিক চক্ষু চিকিৎসার জন্য কিছু যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে, কিন্তু চিকিৎসক এবং টেকনিশিয়ান অভাবে সেই চোখের যে যন্ত্রাংশ সেগুলোও কিন্তু এখন পর্যন্ত ইনস্টল করা হয়নি। পাশাপাশি আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা দেখেছি যে হার্টের যে রোগী আসে প্রতিদিনই কিন্তু সেই এনজিওগ্রাম করার যে মেশিন সেই মেশিনটা রয়েছে, কিন্তু টেকনিশিয়ান নেই। এক কথা বলতে গেলে এখানে এই মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বহু যন্ত্রাংশ রয়েছে, কিন্তু এদের যে টেকনিশিয়ান সেই টেকনিশিয়ানের অভাবে কিন্তু সেই যন্ত্রাংশ যে সুবিধা সেই সুবিধা মানুষ পাচ্ছে না। পাশাপাশি এই হাসপাতালে আসার পরে কিন্তু চিকিৎসকের সংকটের কারণে রোগীদেরকে অন্যত্র পাঠানো হচ্ছে। এই সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেলের পাশাপাশি আমরা দেখেছি 250 শয্যার যে হাসপাতাল আছে সেখানেও জনবল সংকট, যে কারণে কিন্তু কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষ। খুলনা এবং সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
প্রায় 5 বছর আগে নির্মাণ হলেও এখনও চালু হয়নি সিরাজগঞ্জের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট। জনবল সংকট সহ নানা কারণে তা চালু করা যাচ্ছে না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে 23 কোটি টাকার প্রকল্প অলস পড়ে আছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবন্ধীদের সুরক্ষা ও স্বাস্থ্যসেবা এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের 22 ধরনের প্রশিক্ষণে সিরাজগঞ্জের কাজীপুরে প্রকল্পের কাজ শুরু হয় 2017 সালে। 23 কোটি টাকার এ প্রকল্পে 2021 সালে প্রশাসনিক ভবন ও হোস্টেল সহ 4টি বহুতল ভবন নির্মাণের কাজ শেষ হয়। এটা যদি চালু হতো, অনেকে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মজীবনে অনেকে ভালো সেবা দিতে পারত। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পানি। এই পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন থাকার কারণে ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী। কর্মকর্তারা বলছেন, জটিলতা কাটিয়ে প্রতিষ্ঠানটি চালু করতে নেওয়া হয়েছে উদ্যোগ। জনবল নিয়োগের জন্য নিয়োগ প্রক্রিয়া চালু আছে এবং কিছু জনবল অলরেডি এখানে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের চালু হলে যে আমাদের যত ইন সার্ভিস ট্রেনিং অর্থাৎ চাকরিকালীন যে প্রশিক্ষণগুলো এগুলো আমরা দিতে পারবো। প্রতিষ্ঠানটি চালু হলে বছরে কমপক্ষে 1000 নারী পুরুষ এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন। পরিবার কল্যাণ পরিদর্শিকারা 18 মাসের প্রশিক্ষণ নিয়ে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে কাজ করতে পারবেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর, সিরাজগঞ্জ। কৃষি আবহাওয়া তথ্য প্রকল্প থেকে কোনো সুফলই পাচ্ছেন না কিশোরগঞ্জের প্রান্তিক কৃষকেরা। কৃষিভিত্তিক আবহাওয়ার নানা তথ্য বোর্ডে হালনাগাদ করার কথা থাকলেও অযত্নে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে এর যন্ত্রপাতি। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি যাওয়া সহ নানা অজুহাত দেখান কৃষি কর্মকর্তারা। কিশোরগঞ্জের করিমগঞ্জের গোজাদিয়া ইউনিয়ন পরিষদ ভবনের দোতলার সিঁড়ির পাশের দেয়ালে লাগানো কৃষি আবহাওয়া পূর্বাভাসের বোর্ড। খুলতেই দেখা যায় এর ভেতর পাখির বাসা। ওই ভবনের ছাদে এই বোর্ড সংশ্লিষ্ট স্বয়ংক্রিয় রেইনগজ মিটার ও সৌর প্যানেল থাকার কথা থাকলেও দেখা মেলেনি এর কোনোটিরই। কৃষি আবহাওয়ার তথ্য বোর্ড থেকে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, ঝড়ের পূর্বাভাস সহ 10টি আগাম তথ্য নিয়মিত জানার কথা ছিল প্রান্তিক কৃষকদের। জেলার 108টি ইউনিয়নে কৃষি আবহাওয়া তথ্য বোর্ডের সবগুলোই অকেজো। এমনকি এখানকার অনেক কৃষকই জানেন না যে এমন কোনো প্রকল্প চালু রয়েছে। কোন দিন কি হবো না আমরা আবহাওয়ার সম্বন্ধে বুঝতাম, আমরা এই সম্বন্ধে কিছু জানি না। এই বোর্ড তো আমরা কোনো দিন কেউ জানাইছে না, কৃষি অফিসও জানাইছে না। এছাড়াও আবহাওয়া বিষয়ক তথ্য পেতে জেলার সব উপসহকারী কৃষি কর্মকর্তাদের ইন্টারনেট সংযোগ সহ একটি করে ট্যাব সরবরাহ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি হওয়া সহ নানা অজুহাত তুলে ধরেন দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তারা। ট্যাবের সাথে যন্ত্রের যে সংযোগটা, এটাও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই ট্রেন্ড আপ না হওয়ার কারণে সংযোগ ঘটাইতে পারে নাই। রেনগেজ মিটার অনেক আগেই প্রকল্প থেকে আসছিল, এটা ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছিল। তারপর এটা হঠাৎ করে একদিন চুরি হয়ে যায়। অচল আবহাওয়া তথ্য বোর্ড সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এবং সরকারি সম্পদ চুরি হয়ে গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটি মামলার আওতায় আনার কথা। আমি উপজেলা পর্যায় থেকে উপজেলা কৃষি অফিসাররা কী ব্যবস্থা নিয়েছে সেটি খোঁজ নিয়ে পরে আপনাদেরকে অবহিত করতে পারব। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের জন্য কিশোরগঞ্জের 108টি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয় 6 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে ড্র করার পরদিন বিশ্রামে জাতীয় দলের খেলোয়াড়রা। রিকভারি সেশনের পাশাপাশি নির্ধারিত সময়ের জন্য টিম হোটেলের বাইরেও যেতে পেরেছেন শমিত তারিকরা। তবে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সময় কেটেছে হামজার। আর অভিষেক ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপের থাকলেও ভারত ম্যাচে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান কিউবা মিচেল। মাঠ ও মাঠের বাইরে স্পটলাইটে হামজা চৌধুরী। নেপাল ম্যাচের পরদিন বিশ্রামে যখন পুরো দল, তখন হামজা ব্যস্ত বিজ্ঞাপনের শুটিংয়ে। সন্ধ্যায় টিম হোটেল থেকে বের হয়েছেন। এর আগে দুপুরে জুম্মার নামাজ আদায় করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সহ টিম ম্যানেজার ও সতীর্থদের সাথে। এদিন কয়েক ঘন্টার জন্য টিম হোটেল থেকে বের হওয়ার অনুমতি ছিল সব ফুটবলারদের। এ সময় দলের 2 তরুণ তারকা জায়ান ও কিউবা পরিবারের সাথে ঘুরে হোটেলে ফিরেছেন। নেপাল ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন জায়ান, তবে নিশ্চিত করেছেন খেলতে পারবেন ভারত ম্যাচে। জাতীয় দলে অভিষেক কিউবার জন্য বিশেষ, তবে ম্যাচ জিততে না পারার আক্ষেপ আছে। জাতীয় দলে খেলতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। এখন সব ফোকাস ভারত ম্যাচে।
সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চাই। নেপাল ম্যাচের ধকল কাটিয়ে উঠতেই ফুটবলারদের কয়েক ঘন্টার ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সময়টা যে যার মতো কাটিয়েছেন। সমিত, তপু, তারিক, রাকিবরা বিশ্রামের দিন বাইরে গিয়েছিলেন। পরিবার বন্ধুদের সাথে সময় কাটিয়েছেন। সন্ধ্যা থেকে সবাই একে একে টিম হোটেলে ফিরেছেন। শনিবার থেকে ভারত ম্যাচের প্রস্তুতি শুরু হামজা জামালদের। 3 দিনের অনুশীলনে ভুল শুধরে শিষ্যদের তৈরি করার সুযোগ কাবরেরার। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।